যে লোকগুলো আওয়ামী লীগকে ভোট দেয়, যে লোকগুলি আওয়ামী লীগকে ভালোবাসে, যে লোকগুলিকে বঙ্গবন্ধুকে ভালোবাসে, এই লোকগুলি কি সব করবো নাকি? এই যে আনিস আলমগীর, তাকে আপনি জেলে ঢুকেছেন, তার অপরাধটা কি? এই বিচার আল্লাহ একদিন করবে না? হাসনের ময়দানে করবে তো। আপনার আমলাতন্ত্রকে গড়ে উঠতে দিচ্ছে না কিন্তু সারাক্ষণ। এটা আওয়ামী লীগ আমলে ছিল, সারাক্ষণ ছিল, এর আগে বিএনপি আমলেও ছিল। এটা এর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আশকারা পাইতে পারে। যখন এখন নিষিদ্ধ করার পর আমি ছাত্রলীগের কর্মকাণ্ড করি কিনা এটা আপনি দেখেন। বলুক না রে ভাই, বলতে দিবেন না কেন? আপনি আপনি বলতে দেওয়া যায় না, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতি দিতে হবে। এই বিবৃতি দিয়ে থামাইতে পারবে? থামাইতে পারবে? বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে। আমাদের ব্যাপারে ন্যারেটিভ তার কোনো প্রমাণ নাই, আর যারা করেন তাদের ব্যাপারে কিন্তু অসংখ্য প্রমাণ আমার এখানে কিন্তু আমি কালেক্ট করে রেখেছি। কতটা আসন পাবে, যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিচ্ছে না, সেই ভোটগুলো কি জাতীয় পার্টির পাল্লা ভারী করবে কিনা? জাতীয় পার্টি নির্বাচন করতেছে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে নির্বাচন করতে না দেওয়ার জন্য নির্বাচনের আগে অনেকগুলো দল বেশ সক্রিয় ছিল। তার মধ্যে গণ অধিকার পরিষদ ছিল, জামাত ইসলামও ছিল। তারা বারবার বলেছে জাতীয় পার্টিকে যেন নির্বাচন করতে না দেওয়া হয়। জাতীয় পার্টি নির্বাচন করতেছে, কিন্তু তারা খুব বেশি একটা যে আলোচনায় আছে, বড় বড় মিটিং করছে, সেরকম আমি অতটা দেখছি না। তাদের গণসংযোগ অত বেশি দেখছি না। তার মধ্যে জাতীয় পার্টির জিএম কাদের কিছু কিছু কথাবার্তা বলতেছেন। তার দুটো কথা বেশ আমার কাছে মনে হলো যে আলোচনার মতো। প্রথম উনি বললেন যে উনি না ভোটের পক্ষে কথা বলছেন, ওরা আমরা না ভোট দিব। না ভোটের পক্ষে সরাসরি বলার মতো লোক আমি এই প্রথম একজন লিডারকে ওনাকে দেখলাম। অনেকেই বলছেন বিএনপির পক্ষ থেকেও বলছে অনেকে না ভোট সরাসরি তা বলেন। জয়নুল আবেদিন ফারুকের একটা তথ্য দেখলাম, সেটা আমি সেটা দেখি। মেজর হাফিজও বলছেন, হ্যাঁ মেজর হাফিজউদ্দিনও বলছেন না ভোট কেন, গণভোট কেন। না ভোটের জন্য প্রচারণার কথাটা আসবো পরে। অনেকে চুপচাপ বলছেন, আরে ঠারে বলছেন, আমি কেন বলবো, আপনাদের সিদ্ধান্ত, এগুলি বলছেন। ওদের মির্জা আব্বাসকে দেখলাম বলতেছেন আপনাদের যেটা ইচ্ছুটা দিবেন আমাকে। তো উনি না না ভোটের কথা সরাসরি উচ্চারণ করেছেন এবং দলীয় প্রধান হিসেবে এটা একটা বড় ব্যাপার। আজকে আবার বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বৈধ হবে না। তো আপনি যথার্থই প্রশ্ন করছেন, যদি নির্বাচনটা অবৈধ হয় সেই নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন কেন? এই প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন। আমার কি মনে হয় জানেন, উনি বোধহয় সম্ভবত আলোচনায় আসতে চাইছেন যে এইগুলো আমি বলবো, লোকে আমাকে নিয়ে আলোচনা করবে, একটু মানে আমি কভারেজ পাবো। এটা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আমিও চাই না। আমি মনে করি যে আওয়ামী লীগ এই নির্বাচনে থাকা উচিত ছিল, এটা আমি পার্সোনালি মনে করি। কিন্তু সরকার একটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করছে। এখন স্থগিত করার কারণে আওয়ামী লীগের নির্বাচন অংশ নিতে পারছে না। এই যে সরকারি নির্বাহী আদেশে স্থগিত করছে, এটাও আমি পছন্দ করি না। আমি মনে করি সরকার এই কাজটা অন্যায় করেছে, ভুল না কিন্তু অন্যায় করেছে। আওয়ামী লীগকে যদি আপনি বাদ দিতে চান, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছেন, মামলাটা তাড়াতাড়ি শেষ করেন। মামলার কাজটা মামলাতে ভালোভাবে শুরুও হয়নি একদিনও। এখন একদিনের শুরুটা হলে আপনি তো নির্বাহী আদেশে কোনো পলিটিক্যাল পার্টির কার্যক্রম স্থগিত করা বা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা, এটা আমি মনে করি একটা কালো আইন, যেটা জামাতকে করা হয়েছিল অগাস্টের 3 তারিখে 24-এর। ঠিক হয় না কাজটা, আমি ওই দিনই বলছি, কিন্তু ওই দিনই আমি বলছিলাম যে ঠিক হচ্ছে না। এমনকি আমি বলি আমি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করছে না, আমি এটারও পক্ষে না। এখন পক্ষে না তার মানে কি আমি হিজবুত তাহরির করবো না? আমি আইন অমান্য করতে চাচ্ছি না। এখন আমি এটার পক্ষে না, পছন্দ করি না, সমালোচনা করি, সবই ঠিক আছে। কিন্তু যখন আওয়ামী লীগকে স্থগিত করছে, তখন তো আওয়ামী লীগ করতে পারছে না। এই জন্য আমি হাহুদাস করতে পারি, কিন্তু আমি আইন ভাঙতে পারবো না। আমার কথা হলো এটাই যে আইন পারলে আইন চেঞ্জ করবো, আইন চেঞ্জ করার জন্য আন্দোলন করবো, কিন্তু আইন তো অমান্য করতে। এখন উনি যদি মনে করেন যে এই নির্বাচনটা অবৈধ, তাহলে তো আমি মনে করি নৈতিকভাবে ওরা নির্বাচন করা উচিত না। কিন্তু অবৈধ নির্বাচনে অংশ নিচ্ছেন কেন? উনি বলতে পারেন যে এটাকে বৈধ করার জন্য আমি আগে আন্দোলন করি, আন্দোলন করে বৈধ বানিয়ে তারপরে আমি আসি, সমস্যা তো নাই। না, আমার এই জন্যই আমার মনে হয় কি এগুলি উনি বলছেন আসলে আলোচনায় আসার জন্য। পরিষ্কার। আমরা একটা প্রশ্ন, আমি বলি এটা একটা কথা, যদি এই আলোচনা এই কথা না বলতেন তাহলে কি এই আলোচনা আপনি প্রশ্ন আমরা করতেন? আপনি করতেন না। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে জোরালো অবস্থান দেখছি না গণভোটে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে। আপনি নিজেও বলেছেন কেউ কেউ না পক্ষেও কাজ করছেন, কিন্তু যদি না কোনো কারণে বিজয়ী হয়,
দেশে আওয়ামী লীগ ফিরে আসছে কিনা, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে দেশের অবস্থা কি হবে, বা যারা এতদিন হায়ের পক্ষে ছিল তাদের শুনেন, অবস্থা কি হতে পারে? না বিজয়ী হওয়ার সঙ্গে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্পর্ক নেই। না, আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসতে পারে। আওয়ামী লীগ তার শক্তি থেকে আসবে, এটা পলিটিক্যাল পার্টি। তো এই দেশে তো আওয়ামী লীগের প্রচুর লোক বিভিন্ন জায়গায় আছে, এখনো আছে। একসব মারা গেছে, যে লোকগুলো আওয়ামী লীগকে ভোট দেয়, যে লোকগুলি আওয়ামী লীগকে ভালোবাসে, যে লোকগুলিকে বঙ্গবন্ধুকে ভালোবাসে, এই লোকগুলি কি সব করবো নাকি যে উড়ে গেছে বাতাসে? উড়ে তো যায় না, তারা এই দেশে আছে। তো তারা তাদের মতোই আছে, এবং তাদের সংখ্যা একদম কম না, অনেক। তাদের সংখ্যা অনেক, তাদের সংখ্যা যে অনেক, এটা তো বিএনপি এবং জামাতের কথাবার্তা শুনলেই বোঝা যায়। তারা তো এই অনেকদেরকে তাদের কাছে কিছু আনতে চায়, কাজেই তারা যে কোনো সময় ফিরে আসতে পারে। অনুকূল পরিবেশ হলেই তারা ফিরে আসবে। এখন অনুকূল পরিবেশ আমি যেটা মনে করি, আমি এই মুহূর্তে আমার যেটা অপিনিয়ন আর কি, পার্সোনাল অপিনিয়ন, আমার বিবেচনায় আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলো এখন শেখ হাসিনা নিজে। উনি যতদিন থাকবেন ততদিন আওয়ামী লীগ বিকল্প নেতৃত্বের কথা ভাবতে পারবে না। এবং আওয়ামী লীগের এই যে একটা সুবিধাভোগী গ্রুপ, যে গ্রুপগুলি বিদেশ চলে গেছে, বেসিক্যালি আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল, মন্ত্রী ছিল, আওয়ামী লীগের সুবিধাভোগী যারা আছে, তাদের হাতে তো বিপুল পরিমাণ টাকা, দেশের সম্পদ তো প্রায় প্রায় বলতে গেলে পুরোটাই তারা লুটে নিয়ে চলে গেছে। তো ওই টাকাগুলি তো আছে তাদের কাছে, তারা ওখান থেকে কিছু কিছু টাকা ছাড়বে, এখানে একটা ডিস্টার্ব করবে, এখানে একটা ঝামেলা করবে, করতে পারবে। 23 জানুয়ারি সেই বক্তব্য তো দিয়েছেন শেখ হাসিনা, অডিও বক্তব্য বলেছেন নির্বাচনকে বন্ডুল করবার জন্য, নির্বাচনকে বিঘ্ন করবার ভাই, জন্য। ওই বক্তব্যের আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা, ওই বক্তব্যের আমি পাত্তা দিই না। জি, ওই ওগুলো বক্তব্য কইরা ওই বক্তব্য দিয়ে যদি থাকতে পারতো, তাহলে তো 2024-এর 5 আগস্টই পারতো, হলো না কেন? কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বিষয়টা। এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে, ওদের বলতে দেন, এইটাও আমার কাছে একটা ফালতু কাজ মনে হয়। বলুক না রে ভাই, বলতে দিবেন না কেন? আপনি আপনি বলতে দেওয়া যায় না, পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিতে হবে, এই বিবৃতি দিয়ে থামাইতে পারবে? থামাইতে পারবে? বরঞ্চ এই বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রমাণ করা হয় যে তারা এই বক্তব্যতে ভয় পাইছে। কার কি বলার বলতে দেন না, বললে কি দেশ উল্টে গেল? উল্টে গেল বললেই দেশ উল্টে যায় না। জি। মানুষ জানে ভাই, আজকালকে মানুষের বোকা মনে করেন না। আমি মানুষের একটা জ্ঞান দিয়ে দিলাম, আসে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলাইলো, এটা হয় না রে ভাই। বাউফলে হাসনাত আব্দুল্লাহকে বেশ বড় করে জোরে জোরে স্লোগান দিতে দেখলাম, দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছেন। হাসনাত আব্দুল্লাহকে আসলে অনেকে বলছেন হাসনাত আব্দুল্লাহ জামাতের অংশ হয়ে গেছেন, বা যদি নির্বাচনের পরে অনেকে হয়তো জামাতেও প্রবেশ করবে, হাসনাত আব্দুল্লাহকে সে পথে আছেন কিনা। আর হাসনাত আব্দুল্লাহ নিজের পক্ষে ভোট না চেয়ে জামাতের দাড়িপাল্লার পক্ষে ভোট চাওয়াটা কতটা যৌক্তিক, সেটা একটু আপনি বলবেন ক্লিয়ার করবেন। দেখুন, হাসানাত আব্দুল্লাহ আমাদের জুলাই বিপ্লবীর, এবং তারা এখন জাতীয় নাগরিক পার্টির তিনি মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের, এবং তিনি কুমিল্লা একটা আসন থেকে নির্বাচন করছেন। যেহেতু আমাদের একটা 11 দলীয় নির্বাচন ঐক্য হয়েছে, এখানে সব দলের নেতারাই সব দলের প্রোগ্রামে যাচ্ছেন। আমাদের জামাতের আমিরও তো শাপলাগুলির পক্ষে ভোট চেয়েছেন আমাদের গত প্রথম 22 তারিখে। মামুনুল হক সাহেবও তিনি বাউফলে গিয়েছেন। যেহেতু আমরা সবাই একটা লক্ষ্য নিয়ে নির্বাচনী ঐক্য হয়েছে, এই জন্য সবাই দলের প্রোগ্রামগুলোতে যাচ্ছেন, এবং যেখানে যেই দলের প্রার্থী তার প্রতীকে তারা সেখানে ভোট চাচ্ছেন, এটাই বাস্তবতা। আমরা মনে করি আমাদের হাসানাত আব্দুল্লাহ আমাদের সেই 24 আগস্ট থেকেই বলা যায় সব জায়গাতে আমাদের উপস্থিতি লক্ষ্য করেছি, এবং যেখানে অন্যায় হয় কিংবা দুর্ভোগ হয় সব জায়গায় তিনি ছুটে চলে, এখন তার অবস্থান ধরে রাখতে পেরেছেন। এবং বাংলাদেশের বর্তমান যুবকদের কাছে তিনি একটা মডেল। তিনি তার বক্তব্য, তার ভূমিকা, একটা ভালো গ্রহণযোগ্যতা তিনি ধরে রাখতে পেরেছেন দীর্ঘ সময় পর্যন্ত। এই জন্য উনি সব জায়গায় যাচ্ছেন, এবং আমাদের এনসিপির আহ্বায়কও নানা জায়গায় যাচ্ছেন, আমরা সেখানে যাচ্ছি। এটা একটা রাজনৈতিক যেটা বোঝাপড়া হয়েছে, যে বোঝাপড়ার কারণে এক দলের প্রোগ্রামে যাচ্ছেন। এখানে কেউ কারো দলের সাথে বিলীন হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এর আগে তো মিয়া গোলাম পরওয়ার আপনাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন জন্ম নিয়ে বাবার সাথে লাগতে এসো না। এখন কি আসলে বাবা ছেলে ছেলে বাবার দলে এরকম গেছেন? রাজনীতিতে অনেক কথাই হয়, আমরা তো পাল্টাপাল্টি কথা জানি না, আমরা সেখানে আবার পাল্টাপাল্টি কথা হবে, এটি তো আমাদের রাজনীতির সৌন্দর্য। আমরা সিনিয়ররা আমাদেরকে শিখাবেন, এটাই আমাদের বোঝাপড়া। কেউ কাউকে বলে ফেললেই যে চূড়ান্ত কথা সেটা নয়। একটা সময় এসে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে একটা জায়গায় সেখানে আসতে হয়। এবং আমরা মনে করি এনসিপির তারা সঠিক গার্ডিয়ানশিপ সেখানে পেয়েছে, এবং জামাত ইসলামী তার জায়গা যথেষ্ট তাদের সেভাবে স্নেহ দিয়ে কিন্তু তাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কারণ আমরা চাই
আমাদের বিপ্লবের সূচিটা টিকে থাকুক, জি যাতে ভবিষ্যতে আরও বিপ্লবী সেখানে তৈরি হতে পারে, সেই জায়গা থেকে তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে। আমরা সেখানে সহযোগিতা করে যাচ্ছি যাতে করে তাদের যে যুবকদের যে তারা সেখানে ভূমিকা রাখার সুযোগ পেয়ে যান। জি একটা প্রশ্ন করে রাখি, সময় পাবো কিনা জানি না। ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি একটি বক্তব্য